হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ে আরও একটু গুরুত্বপূর্ণ আলোচনা। যে আলোচনাটা শুনলে আমাদের পরিবেশ বিষয়ে অনেকটা ধারণা জন্মাবে। আমরা বিভিন্ন প্রাণী সম্বন্ধে জানছিলাম, তাদের সম্বন্ধে আরও বিস্তারিত জানবো, কেন তারা কমে যাচ্ছে বা কেন কি করলে তাদেরকে রক্ষা করা যাবে। কিছু কিছু বিলুপ্তির পথে এরকম প্রাণীদের নাম আমরা আজকে শিখব এবং পরবর্তী পৃষ্ঠার পড়াগুলো আমরা ভালো করে করব। শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে, তোমাদের বন্ধুরা আছে, তারা কথা বলবে, তারা লাইভ ক্লাস করবে আমার সঙ্গে। দেখে নাও কেমন করে লাইভ ক্লাস হয়। আর যারা ভাবছো তাদের মতো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। আর যারা ইউটিউবে দেখতো, যারা চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। তাহলে কী হবে, আমার মনটা একটু ভালো লাগবে। আর লাইক করে দিলে কী হবে, আমি ভাববো যে আমার ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা আমার পড়াগুলো ভালোবাসছে। তো চলো আমরা শুরু করি আজকে আমাদের আলোচনা। শেষ অবধি দেখবে ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে আমাদের কি চলছে পড়াশোনা। কে কে আছে আমার সঙ্গে দেখে নেব। প্রথমে আমি দেখছি অর্ণব আছে, সম্প্রীত আছে, অরিজিৎ আছে, সমারদর্শী আছে, তারপরে বর্ষা আছে, শিবম আছে, উমেশ আলমা আছে, শিফা আছে, সুতপা আছে, আদিত্য আছে, ময়না আছে। তো সবাই হাত তুলে আছে। আমি প্রথমে অর্ণবকে দিয়ে শুরু করব। হ্যাঁ অর্ণব, শুনতে পাচ্ছ আমার কথা? অর্ণব, হ্যালো স্যার। তাহলে আমরা আগের দিন কি আলোচনা করছিলাম, যে সব প্রাণীগুলোই আস্তে আস্তে কমে যাচ্ছে। যেমন ডোডো পাখি, হাঁসের মতো এক রকমের পাখি ছিল, যেটা এখন আর নাই আমাদের মধ্যে। তাহলে সব পাখি, সব পশু পাখি যদি কমে যায়, তাহলে আমাদের খুব মন খারাপ করবে না? হ্যাঁ স্যার। যদি বাঘ একটাও না থাকে পৃথিবীতে, তাহলে কি হবে? মনটা খারাপ করবে, বাঘেদের দেখাও পাবো না আমরা, তাই না? তো সেরকমই কিছু কিছু প্রাণী, যেমন চড়ুই, শকুন, গোসাপ, ব্যাং, বাঘ, এগুলো সব আস্তে আস্তে হারিয়ে যাবে। চড়ুই কেন হারিয়ে যাবে না, আমরা সবাই পাকা বাড়ি করে ফেলছি, চড়ুইরা আর গাছ পাচ্ছে না, বা আমাদের খড়ের ঘর পাচ্ছে না বাসা বাঁধা। ওরা খড়ের ঘরে ছোট ছোট গর্ত করে বাসা করে। শকুনরা কি করছে, পচা গলা আমরা আর ফেলছি না, পচা গলা আমরা বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করে আমরা মানুষেরাই খেয়ে নিচ্ছি, বা বাড়িতে পোষা পশুদেরকে খাওয়াচ্ছি, যার ফলে শকুনরা আর খেতে পাচ্ছে না। গোসাপাকে দেখলেই আমরা আগে মেরে ফেলে দিয়েছি। গোসাপা বিষাক্ত নয়, গোসাপার এই হয় ওই হয়, ওষুধ হয়, হয় বলে আমরা গোসাপা হত্যা করেছি। সেই জন্য গোসাপাও কিন্তু বিলুপ্তির পথে। তাহলে একে একে সবাই কিন্তু বিলুপ্তির পথে। ফাঁকা জলা জায়গা আর নেই, সব জায়গায় ভাড়াট করে আমরা তৈরি করেছি বড় বড় অট্টালিকা, বিল্ডিং। সেই জন্য ব্যাঙেরা কিন্তু আর বাসা পাচ্ছে না, বাঘও নেই, বড় বড় জঙ্গলও কমে যাচ্ছে, বাঘও কিন্তু বিলুপ্তির পথে। তো হারিয়ে গেছে যারা, যাদেরকে আর আমরা পারবো না, আর আমরা চেষ্টা করলেও দেখতে পাবো না, সেই সব প্রাণীগুলোর মধ্যে হচ্ছে বালদ্বীপের বাঘ। বালিদ্বীপের বাঘ, বালিদ্বীপের বাঘকে আমরা হাজারো মাথা ঠুকে মরলেও দেখতে পাবো না, কারণ সেটা মারা গেছে। হিমালয়ের বামন তিতির, হিমালয়ের বামন তিতির, গ্যালাপাগোসের দ্বীপপুঞ্জের কচ্ছপ, দেখো গলাটা কত বড় ছিল, এই কচ্ছপ কিন্তু আমরা আর দেখতে পাবো না। ভারতের গোলাপি মাথা হাঁস, এই মাথা লাল, মাথা গোলাপি রঙের হাঁসটা আর আমরা পাই না। তেমনি নিউজিল্যান্ডের গ্রেলিং মাছ আর আমরা দেখতে পাই না। তেমনি আবার কিছু কিছু জিনিস হারাতে বসেছে, আর কয়েকটা আছে মাত্র। বাঘ হয়তো 200-300টা আর আছে মাত্র। তা রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে। অলিভ রিডলের কচ্ছপ, অলিভ রিডলে কচ্ছপ কিন্তু হারিয়ে যাচ্ছে, এই শক্ত এবড়ো খেবড়ো খোলকওয়ালা কচ্ছপটা হারিয়ে যাচ্ছে। একশৃঙ্গ গন্ডার, আমরা কিন্তু আর একশৃঙ্গ গন্ডার দেখতে পাবো না কিছুদিনের মধ্যেই। কৃষ্ণসার, গায়ের রং যার কালো, এরকম হরিণ কিন্তু আমরা আর পাবো না। তাহলে কিছু কিছু প্রাণী হারিয়ে গেছে আর কিছু কিছু প্রাণী হারিয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখন কি করতে হবে, যারা হারিয়ে যাচ্ছে তাদেরকে তাদের বসবাসের উপযুক্ত জায়গা আমাদেরকে করে দিতে হবে, তাই না বলো? আমাদের চোখের সামনে কত গাছপালা, কত প্রাণী একসময় আরও ছিল, হারিয়ে গেছে সময়ের সঙ্গে সঙ্গে। আবার কতই না নতুন নতুন প্রাণ জন্ম নিয়েছে। আমাদের চারপাশে তারা রয়েছে, তাদেরকে চেনা দরকার। না চিনলে আমরা তাদের বাঁচাবো কি করে, আর তারা না বাঁচলে আমরাও বাঁচবো না।
আমরাও থাকবো না। তোমরা তো থাকবো তোমাদের না। অঞ্চলের উদ্ভিদ প্রাণীদের চিনেছো, এবার চলো আরো কিছু বিশেষ উদ্ভিদ ও প্রাণীকে জানি, তবেই না আমাদের পশ্চিমবঙ্গের গাছপালা প্রাণীদের সম্বন্ধে জানবো। তবেই এ ব্যাপারে বাড়ির বড়দের সাহায্য নিতে ভুলো না। এবার তোমাদের এলাকায় যে উদ্ভিদ প্রাণীরা প্রচুর পরিমাণে আছে, নিচে তালিকায় তাদের নামের পাশে টিক দাও। তাছাড়া আরো কিছু বিশেষ প্রাণী বা উদ্ভিদ তোমার এলাকায় থাকতে পারে, তাদের নামও লিখে নিও। তাহলে চলো, এখানে বট গাছ তোমাদের ওখানে আছে অনেক। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে টিক দিয়ে দিলাম। পাইন গাছ আছে? পাইন? না স্যার। পাইন গাছ নেই, পাইন গাছ তো পাহাড়ি অঞ্চলে থাকে। হ্যাঁ স্যার। তারপরে গরান নেই, এই গরান গাছ থাকে সুন্দরবনে। বন তুলসী এটা দেখা যায়, কিন্তু কমে গেছে, অনেক কমে গেছে। লিচু গাছ আছে, কমে বাবলা গাছ নেই, অল্প আছে। নয়নতারা হ্যাঁ স্যার, আছে, জিওল গাছ আছে। নেই, অল্প আছে। বাঁশ গাছ একদমই কমে গেছে, অল্প আছে। ফণিমনসা গাছ আছে অল্প, ফাঁকা জায়গায় তো নেই, তো কি করে হবে? এবার কেঁচো দেখো, কেঁচো আছে, কেঁচো দেখেছো? কেঁচো হ্যাঁ স্যার। কাঁকড়া দেখেছি। ধনেশ পাখি না, ধনেশ পাখি তো না কবে শেষ হয়ে গেছে, নাই। বেজি, বেজি আমরা দেখতে পাই অল্প স্বল্প। বাবুই দেখতে পাই। হ্যাঁ দেখতে পাই। ভাম অল্প স্বল্প দেখা না, যায়। ভাম অল্প দেখা যায়? স্বল্প। না, ভাম দেখা যায় অল্প। না। মাছরাঙা দেখা যায়। দেখতে পাওয়া যায়। বাঘ বা দেখা যায় না। না, ডাক পাখি, ডাক পাখি না। ডাক পাখি দেখা যায় না। গোসাপ, গোসাপও আমরা দেখতে পাই না। তাহলে যেগুলো যেগুলো কাটা পড়লো সেগুলো কিন্তু হারিয়ে গেছে, আমাদের চারপাশে আগেই ছিল। অর্জুন গাছ দেখা যায়? হ্যাঁ দেখা যায়। গাছ হ্যাঁ স্যার। আকন্দ গাছ দেখা যায়, খেজুর গাছ দেখা যায়। বাবুই ঘাস, বাবুই ঘাস দেখিনি। না আম স্যার। গাছ দেখা যায়। বেত আম গাছ গাছ দেখা দেখতে পাই যায়। না। পিয়াল গাছ দেখা যায়। কাঁকড়া গাছ কখনোই দেখিনি আমি। কাঁকড়া কেন আমিও তো গাছ, দেখিনি। কেন গাছ আমরা দেখিনি। অনন্তমূল তো মূল দেখিনি। হ্যাঁ, নাদোস মাছ দেখিনি। ঘুঘু পাখি দেখেছি। বেরলি মাছ দেখিনি। কাঠঠোকরা দেখেছি। শকুন পাখি একটা দুটো দেখেছি। বনমোরগ দেখিনি। দেখেছি এক একটা। গাংচিল দেখেছি। বনরুই দেখিনি। চামচিকে রোজ দেখেছি। ভোদর দেখেছি। ভোদর দেখিনি। ভোদর দেখিনি। না। তাহলে আমরা কিছু কিছু প্রাণী দেখলাম যে আমরা দেখেছি, কিছু কিছু প্রাণী আমরা দেখিনি, কিন্তু আগে ছিল। যাদের দেখিনি বললাম তারা কিন্তু আগে প্রচুর ছিল, অনেকগুলো ছিল, তারা আস্তে আস্তে খতম হয়ে গেছে। তাহলে এই যে জিনিসগুলো দেখলাম, এদের সবার জন্য নির্দিষ্ট কিছু জায়গা লাগে। জায়গা না পেলে কেউ বাঁচবে না। বাঁচবে? না স্যার। কেউ বাঁচবে না। তুমি একটা কুকুর কিনে নিয়ে এসে বাড়িতে পুষছো, তো কুকুরটাকে তো ঘর দিতে হবে থাকার। হ্যাঁ স্যার। তাহলে অরুণ, আফতাব, রাজেশ, সিধু আর রুকসানা সকলেরই ইচ্ছে স্যার আমি ক্লাসে পড়বো। করো। বেঞ্চে বসবে, তাই নিয়ে সমস্যা শুরু। যদি ও বা সবার জায়গা হলো বই খাতা ব্যাগ রাখার, আর জায়গা হচ্ছে না। এমন সময় দিদিমণি এসে বললেন, তোমাদের অসুবিধাটা কি শুনি? অরুণ বলল, দিদি আমাদের বই খাতা রাখতে পারছি না। রুকসানা বলল, তুমি পেছনের বেঞ্চেতে চলে যাও, কাল এখানে বসবে। দিদিমণির দিকে তাকিয়ে অরুণ পরের বেঞ্চেতে গিয়ে বসলো। ক্লাস শান্ত হলে দিদিমণি বললেন, তোমরা জায়গার কথা বলছিলে না? আচ্ছা, তোমাদের একজনের স্কুল ব্যাগে যা যা জিনিস আছে বার করো, এই টেবিলটাতে পাশাপাশি রাখো। তাহলে দিদিমণি বললো যে তোমাদের ব্যাগে যা আছে সব গুছিয়ে ধরো। বইগুলোকে এরকম ভাবে একটার উপর এই পাশাপাশি পাশাপাশি, তারপরে পেন্সিলগুলোকে রাখো, তারপর রাবারটাকে রাখো, তারপর পেন থাকলে পেন রাখো, এরকম ভাবে পাশাপাশি রাখো, ওপরে নয় পাশাপাশি। টেবিল বা টেবিলের ওপর বা আমাদের চারপাশে যা জিনিস আমরা দেখতে পাচ্ছি সেগুলো আমরা বস্তু বলি। সেগুলোকে কি বলি? বস্তু। আমরা চোখে যা দেখতে পাই সবই বস্তু।
আর বস্তুগুলো কিছু জিনিস দিয়ে তৈরি হয় যাকে বলা হয় পদার্থ। তাহলে বস্তু পদার্থ। যা দিয়ে তৈরি তাকে কি বলে? পদার্থ বলে। তো যেমন যেমন বোতল হচ্ছে প্লাস্টিকের তৈরি, এই প্লাস্টিকটা হচ্ছে পদার্থ। হ্যাঁ স্যার, বা লোহার লোহার প্রেস। পেরেক হলো বস্তু, কিন্তু প্লাস্টিক বা লোহা হলো পদার্থ। পদার্থ কাকে বলে? না যা দিয়ে বস্তু গঠিত হয়, যা দিয়ে বস্তু গঠিত হয়। বস্তু গঠিত হয় তাকে বলে পদার্থ। তোমার চেনা কয়েকটি বস্তুর নাম লেখো ও ছবি আঁকো। স্যার লোহা। একটা বোতলের ছবি এঁকে দেবে। স্যার বই। বস্তুর নাম বোতল, বোতল। বস্তুর নাম বই। স্যার খাতা, পেন্সিল। হ্যাঁ, সবগুলোই বস্তু। ছবি আঁকতে হবে। কি দিয়ে তৈরি? বোতলটা প্লাস্টিক দিয়ে তৈরি, প্লাস্টিক দিয়ে তৈরি। বইটা কাগজ দিয়ে তৈরি। হ্যাঁ স্যার, পেন্সিলটা কাঠ দিয়ে তৈরি। তাহলে বুঝতে পারলে কি দিয়ে তৈরি? পেন্সিলটা কাঠ দিয়ে তৈরি, চেয়ারটা কাঠ দিয়ে তৈরি। তাহলে এগুলো আমরা বুঝতে পারছি যে কোন জিনিসটা কি দিয়ে তৈরি, তাই না? দিদিমণি হ্যাঁ বললেন, স্যার। অরুণ বই খাতা রাখার পরে টেবিলের উপরে কাঠের পুরো অংশটা কি তুমি দেখতে পাচ্ছ? অরুণ বলল, না দিদি। তাহলে কাঠটাকে বললো না ঢেকে দিয়েছে দিদি। বই দিয়ে, তাই না? যে হ্যাঁ স্যার। বেঞ্চের উপর যখন বইটা রেখেছে তখন তো বেঞ্চটা ঢাকা পড়ে গেছে, একটু হ্যাঁ একটু স্যার। দেখা যাচ্ছে, বাকিটা দেখতে পাচ্ছি না। আছে। পাচ্ছ না কেন? বাকি অরুণ বলল, ওই যে বই খাতাগুলো সব রাখা আছে, তাতে জায়গা লেগেছে তার জন্য। আচ্ছা আফতাব বলো তো, তুমি যেখানে বসে আছো সেখানে কি তোমাকে না সরিয়ে কেউ বসতে পারবে? এক আপনি জায়গায় কি বললো না। দুজনায় বসা যাবে? না স্যার। এক জায়গায় কি দুজনে বসা যায়? যায় না। তাহলে না। প্রত্যেকটা জিনিসের একটা করে নির্দিষ্ট জায়গা লাগে। প্রত্যেকটা হ্যাঁ স্যার। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জিনিসের একটা করে নির্দিষ্ট জায়গা লাগে। আগে। আফতাব বলল, না দিদি, বসবে কি করে? বসতে তো জায়গা চাই। রুকসানা বলল, এই জল ভর্তি বোতলে আর কি জল রাখা যাবে? রুকসানা বলল, কি করে ধরবে দিদি, ওতে তো আর জায়গা নেই। সিন্ধু, তুমি কখনো ফু দিয়ে বেলুন ফুলিয়েছ? সিন্ধু বলল, হ্যাঁ দিদি, কতবার। বেলুন ফোলাতে আমার খুব মজা লাগে। বেলুনের প্যাকেটে অনেক বেলুন থাকে না? আচ্ছা, হ্যাঁ স্যার। বেলুনের প্যাকেটে কটা ফোলানো বেলুন রাখা যাবে? স্যার একটাও না। একটাও না। তাহলে বেলুনের ভিতর কেন কি হলো যে বেলুন আর রাখা যাচ্ছে না? ছোট ছোট বেলুন অনেকগুলো ছিল, কিন্তু যখন ফুলে গেল তখন একটাও না। কেন? কারণ সিধু সেটা অনেক বলল, বড়। একটাও না। ছোট প্যাকেটে অত বড় বেলুন ধরবে নাকি? তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে বই খাতা রাখতে জায়গা লাগে, জল রাখতে জায়গা লাগে, এমনকি ফোলানো বেলুনও কিছুটা জায়গা নেয়। নিচের ছবির মতো কতগুলো গ্লাস বসাও এবং জল ঢেলে কানায় কানায় ভর্তি করো। একটা গ্লাস নাও, এই গ্লাসটার জল একদম কানায় কানায় ভর্তি, কানায় কানায় ভর্তি, ঠিক আছে? এবার যদি এতে হ্যাঁ আঙুল দিই তাহলে কি হবে? স্যার, জলটা পড়তে থাকবে। যতটা আঙুল ঢুকলো ততটা জল কিন্তু এখানে পড়ে গেল। আঙুলটা যতটা আয়তন ততটা জল পড়ে গেল, তাই না? তাহলে হ্যাঁ স্যার। আঙুলটা জলের ভিতর জায়গা করে নিল আর জলটাকে ভাগিয়ে দিল, তাই না? হ্যাঁ। কি করলে, কি দেখলে? তাহলে জলে আঙুল দিলাম, জলে আঙুল দিলাম, তারপর আঙুলটা নিজের জায়গা বার করে নিল আর জলটা ফেলে দিল। আঙুল জায়গা করে নিল আর জলটা ফেলে দিল। আর জলটা ফেলে দিল। কেন এমন হলো? একই জায়গায় দুজন থাকতে পারে না, একই জায়গায়, দুজন থাকতে পারে না। বা আমরা বলতে পারি প্রত্যেকটা জিনিসের জন্য নির্দিষ্ট জায়গার লাগে। প্রয়োজন, তাই না? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ঠিক আছে স্যার। হ্যাঁ সম্প্রীত, বুঝতে পারছো? সম্প্রীত আজকে পড়া বুঝতে পারছো? সম্প্রীত আজকে পড়া বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে আমরা জলের ভিতর আঙুল ডোবালে জলটা পড়ে যায় কেন? কারণ আঙুলটা জায়গা করে নিচ্ছে। আঙুলটা জায়গা করে নিচ্ছে আর জলটাকে তাড়িয়ে দিচ্ছে। একটা থালায় এক মুঠো শুকনো বালি নাও, পাশের ছবির মতো একটা গ্লাস বসাও, জল ঢেলে গ্লাসটা কানায় কানায় ভর্তি করো। এবারে ওই ভর্তি গ্লাসে একটু একটু করে বালি দিতে থাকো। তাহলে কি হবে?
এই গ্লাসটায় একটু একটু করে বালি দিলে কি হবে? যতটা বালি দেব ততটা জল পড়বে, পড়বে না? স্যার। তাহলে কি হবে? তাহলে বালির একটা দানা খুব ছোট হলেও সকলে মিলে তারা বেশ খানিকটা জায়গা গঠন করে। একটা দানা পুচকু, কিন্তু অনেকগুলো দানা মিলে তো একটা বড় জায়গা দখল করছে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে নিচের কবিতার অংশটুকু পড়ো। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, ঘড়ি তোলে মহাদেশ, সাগর অতল। পড়ো তো তুমি একবার, পড়ো। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে গড়ি গড়ি তোলে মহাদেশ, সাগর অতল। এই যে আমরা এত বড় দেশ দেখতে পাচ্ছি, ভারতবর্ষ এত বড় দেশ, এই দেশটা আসলে এই ছোট্ট 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 বালুকণাগুলো জমা হয়ে আমাদের দেশটার মাটিগুলো তৈরি হয়েছে। আর এই যে আমাদের দেশের বাইরে যে সমুদ্রগুলো আছে দেশের চারধারে, সেই সমুদ্রগুলো এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা করে জল দিয়ে এই সমুদ্রটা ভরাট হয়েছে। তাহলে কি বুঝলাম? ছোট্ট বালি হলেও বা ছোট্ট এক ফোঁটা জল হলেও তার কিন্তু মর্যাদা কম নয়। এক সময় সেই জলই কিন্তু বন্যা করে দিতে পারে, তাই না? হ্যাঁ। কেউ বা কঠিন, কেউ বা তরল, কেউ বা গ্যাসীয়। তাহলে পদার্থ আমরা দেখলাম, পদার্থ কাকে বলে? না, যা দিয়ে বস্তুটি গঠিত হয় তাকে বলা হয় পদার্থ। এই পদার্থ আবার 3 রকমের হয়। কঠিন মানে শক্ত, ঠক শব্দ হবে, কাঠ, টিন, লোহা, এগুলো হচ্ছে কঠিন পদার্থ। তরল পদার্থ হয়, তরল হচ্ছে কোনগুলো? জল, দুধ, শরবত। আর বাষ্প মানে জলীয় বা গ্যাস জাতীয় পদার্থ, রান্নার গ্যাস, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো সবই কিন্তু গ্যাসীয় পদার্থ। কাল পরের দিন দিদিমণি এসে প্রশ্ন করলেন, আফতাব, কাল মাঠের ধারে লোকটি কি বিক্রি করছিল বলো তো? আফতাব বলল, গ্যাস বেলুন দিদি, বড় লাল রঙের বেলুনটা কি ভালো, আমার খুব কিনতে ইচ্ছে করছিল। দিদিমণি বললেন, আচ্ছা আচ্ছা বুঝেছি, এখন তুমি বলো তো বেলুনের মধ্যে কি থাকে? বাতাস থাকে। কি থাকে? এক রকমের গ্যাস বা বাতাস। হ্যাঁ, তবে কি গ্যাস জানি না। রাজেশ, যদি বেলুন ফেটে যায়, গ্যাসটা কোথায় যায়? বেলুন ফাটলে গ্যাস আর থাকবে না, তখন হাওয়ার সাথে মিশে যায়। হ্যাঁ, তাহলে বেলুন ফেটে গেলে বেলুনের গ্যাসটা হাওয়ার সঙ্গে মিশে যায়। তাহলে হাওয়াতে গ্যাস আছে না নাই? হ্যাঁ স্যার, আছে। খালি চোখে দেখা যায় গ্যাস? স্যার না, খালি চোখে গ্যাস দেখা যায় না, সেই জন্য আমরা ভাবি গ্যাস নেই। এই যে আমরা বসে আছি, আমাদের পাশে কি হাওয়া নেই? আছে। আমরা হাওয়ার মধ্যে ডুবে আছি, তাই না? হ্যাঁ। মশা মারার ধোঁয়া দেয়, সেটা ছড়িয়ে পড়ে, বুকে গেলে কাশি হয়। রাজেশ বলল, ধূপের ধোঁয়া, উনুনের ধোঁয়াও তো ছড়িয়ে পড়ে। অরুণ বলল, নর্দমায় ব্লিচিং পাউডার দিলে কি একটা গ্যাস বেরোয়, নাক খুব জ্বালা করে। নাক চোখ খুব জ্বালা করে। তোমরা সকলেই ঠিক বলেছো, ধোঁয়ার মধ্যে অনেক রকমের গ্যাস মিশে থাকে, খানিকটা গুঁড়ো গুঁড়ো জিনিসও থেকে যায়। আমাদের সবচেয়ে চেনা জিনিস কি বলতো, যা ছাড়া আমরা বাঁচবো না, তাকে আমরা দেখতে পাই না, কিন্তু সে যখন এসে গাছের পাতায় দুলিয়ে দেয় তখন বুঝি সে এসেছে। সেটা হলো হাওয়া। সেটা হলো কি? হাওয়া। হাওয়া ছাড়া আমরা বাঁচবো না। এই হাওয়ার মধ্যে থাকে অক্সিজেন, O2। এই অক্সিজেন নিয়ে আমরা নিঃশ্বাস নিই। হাওয়ায় অনেক রকম গ্যাস মিশে থাকে। তাহলে তো তোমরা জানো যে গ্যাসকে খোলা জায়গায় ধরে রাখা যায় না, তা ছড়িয়ে পড়ে। আচ্ছা সিন্ধু, তোমাদের বোতলের জলটা যদি একটা মগে ঢেলে দিই তাহলে কি হবে? তাহলে মগের মতো হয়ে যাবে, তাই না? হ্যাঁ। আমাদের 3 রকম দেখতে মগ আছে, কোনটায় দেবেন? দিদিমণি বললেন, সেটার কথা হচ্ছে না, বলছি কোনো একটা মগে যদি ঢেলে দিই তাহলে কি জলটা বোতলের মতো দেখাবে? ধরো আমরা যদি এরকম একটা গ্লাসের মধ্যে জলটা ঢেলে দিই তাহলে এরকমই দেখাবে।
তাই না? হ্যাঁ স্যার। আবার যদি আমরা এরকম খাবার জলের গ্লাসে যদি আমরা ঢেলে দিই তাহলে খাবার জলের মতো আকার ধারণ করবে। আবার যদি হ্যাঁকা ব্যাঁকা পাইপের মধ্যে গ্যাসটা জলটা দিই তাহলে হ্যাঁকা ব্যাঁকা দেখাবে, দেখাবে না? হ্যাঁ। তাহলে জলের কোনো নিজস্ব আয়তন আকার নেই। জলের আকার নেই। জলের আকার নেই। গ্যাসের আকার নেই, গ্যাসেরও কিন্তু আকার নেই। বোতলের জল চেহারাটা হবে বোতলের মতো, মগের জল চেহারাটা হবে মগের মতো। তার মানে তুমি বলছো এক এক রকম পাত্রে জলকে এক এক রকম আকারে দেখাবে? হিন্দু বলল হ্যাঁ তাই। জলের বদলে যদি দুধ, সর্ষের তেল, ডিজেল, পেট্রোল বা কেরোসিনকে নিই তাহলেও কিন্তু একই দেখাবে। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি, তরলের কোনো আকার নেই। তরলের কোনো আকার নেই। আকার আমরা যে পাত্রে রাখবো সেই পাত্রের মতো হয়ে যাবে, তাই না? রাজেশ বলল ইট রেখে দিলে যেমন দেখতে ছিল তেমনি থাকে, জলের মতো ছড়িয়ে পড়ে না। ঠিক বলেছো। ইট, কাঠ, লোহা, মাটি, প্লাস্টিক এদের সব নিজস্ব আকার আছে। এদের বলি আমরা কঠিন পদার্থ। তাহলে কঠিন পদার্থ কাকে বলে? না, যাদের নিজস্ব আকার আছে, যাদের আকার আছে বা দেখতে চেহারা আছে একটা, তাদেরকে বলা হয় কঠিন পদার্থ। যাদের আকার নেই, গড়িয়ে যায়, তারা হচ্ছে তরল পদার্থ। তাহলে বোঝা গেল কঠিন, তরল, গ্যাস এদের মধ্যে কঠিনেরই শুধু নিজস্ব আকার আছে, তরল গ্যাসের কোনো নিজস্ব আকার নেই। আকার নেই। ঠিক। তিনটি কঠিন পদার্থের নাম দাও তো। ইট, বালি, লোহা। তাহলে আমরা এখানে বলতে পারি লোহা, কাঁচ, লোহা, কাঠ, লোহা, কাঁচ, কাঠ। ইট। তিনটি তরল পদার্থের উদাহরণ জল, জল, দুধ, দুধ, তেল। শরবত। তেল, জল, দুধ, তেল। তরল না গ্যাস, কে বেশি ছড়িয়ে পড়তে চায়? তরল না গ্যাস? গ্যাস। গ্যাস ছাড়ার সঙ্গে সঙ্গে উড়ে যায়। কঠিন না তরল? তরল। তরল। তাহলে ছড়িয়ে পড়ার দিক থেকে আমরা যদি সাজাই, ছড়িয়ে পড়ার হিসেবে সাজালে পাবো সব থেকে বেশি কম ছড়ায় কঠিন। কঠিন ছড়াবেই না, কঠিন খোঁচা কম ছড়াবে। তার থেকে বেশি ছড়াবে কে? তরল। তরল। তার থেকে বেশি ছড়াবে গ্যাস। গ্যাস একদম ছাড়ার সঙ্গে সঙ্গে উড়ে যাবে। কোনো কিছু ভারী, কোনো কিছু হালকা কেন? দিদিমণি এসে বললেন, আপনার তুমি স্কুলের বই ভর্তি ব্যাগ, পেন্সিল বাক্স আর জলের বোতলের মধ্যে সবচেয়ে হালকা আর সবচেয়ে ভারী জিনিস খুঁজে বার করো। আফতাব বলল, দিদি সবচেয়ে ভারী হলো আমাদের স্কুলের বই ভর্তি ব্যাগ, তার চেয়ে হালকা হলো পেন্সিল বাক্সটা। হাতে ধরে তুমি মোটামুটি ধারণা করছো যে কোন জিনিস বেশি ভারী আর কোন জিনিস কম ভারী, কিন্তু আরো ভালো করে বুঝতে হলে চাই কি করবে? দাড়ি পাল্লা দরকার। তাহলে ভারী কম ভারী মাপার জন্য দাড়ি পাল্লা বা বাটখারার দরকার। দেখেছো দাড়ি পাল্লা? হ্যাঁ স্যার। এই রকম দুটো থালার মতো জিনিস থাকে, এই রকম দাড়ি পাল্লা মাপতে পারি আমি। হ্যাঁ, এইখানে একটা ওলান থাকে। এইখানে কি হয়? এখানে আমরা বাটখারা চাপিয়ে দিই, কয়েকটা প্রমাণ বাটখারা, আর এখানে আমরা জিনিসটাকে চাপাই। নিজ যখন এটা সমান হবে তখন মাপা হয়ে গেল। যদি একটু হেলে থাকে তাহলে জানতে হবে এদিকে বেশি ভারী আছে, তাই না? এদিকে বেশি ভারী। এটা 10 কেজি বাটখারা, এটা 5 কেজি। না 250 গ্রামের। কোনটা? এটা? হ্যাঁ, হতে পারে। এই বাটখারাগুলো 2:1 অনুপাতে থাকে। 2:2:1 অনুপাতে, মানে 2 কেজি 2 কেজি 1 কেজি এরকমভাবে ভাগ করা থাকে। দিদি জল ভর্তি বোতল খালি বোতলের চেয়ে ভারী, তার মানে কি জলের ভর আছে? ভর কি? ভর কাকে বলে? কোনো বস্তুতে যতটা কঠিন থাকে, যতটা কঠিন পদার্থ থাকে তাকে বলা হয় ভর।
হ্যাঁ, শুধু জল কেন, যে কোনো কঠিন বা যে কোনো তরলের একটা ভর আছে। এসো দাঁড়িপাল্লা তৈরি করি। এসো, একটা হাত লম্বা একটা লাঠি নাও, লাঠির মাঝখানে একটা ফুটো করে তাতে দড়ি বাঁধো। মাঝখানে একটা দুটো সমান মাপের সমান ওজনের ঢাকনা নাও, দুটো সমান ঢাকনা নিতে হবে। প্লাস্টিকের থালা নিয়ে সমান মাপের দড়ি দিয়ে ঝুলিয়ে দাও, ছবির মতো ঝুলিয়ে দাও। ছবির মতো করে ঝুলিয়ে দাও। মাঝের দড়িটা ধরে দেখো দুদিক সমান থাকছে কিনা। এক মুখ শুকনো বালি আর একটা চামচ জোগাড় করো। এবার তোমরা দাঁড়িপাল্লার একদিকে একটা পেন চাপাও। তাহলে এবার এখানে একটা পেন চাপাও, এদিকে একটা পেন চাপাও, আর এখানে একটু করে বালি দাও। চামচে করে বালি নিয়ে অন্যদিকে পাল্লা দিতে থাকো। তোমার তো বাটখারা নেই, তার কাজ করবে বালি। যতটুকু বালি দেওয়ার পর পাল্লা দুটো সমান হবে, ততটুকু বালির ভর ওই পেনটার ভরের সমান। ধরো এখানে একটা পেন দেওয়া আছে আর এখানে বালি চাপাচ্ছি, অনেকগুলো বালি দিয়েছি। তাহলে এই পেনটা যতটা ওজন ভর আর এই বালিটার ভরও ততটা। মানে আমরা বলতে পারি এই বালি আর এই পেন সমান। এইভাবে লুডুর ছক্কা, একটা হাতালা, একটা 5 টাকার কয়েন, এসবের ভর মেপে দেখো। রাজেশ বলল, দিদি গ্যাসেরও কি ভর আছে? আমার তো মনে হয় না। দিদি বলল, হ্যাঁ গ্যাসেরও ভর আছে। তোমার হাতে ধরা বেলুনকে যতটা গ্যাস ধরে বা গাল ফোলালে যতটুকু গ্যাস মুখের মধ্যে থাকে, তাদের ভর খুবই কম, তাই তুমি বুঝতে পারো না। কিন্তু যদি তুমি গ্যাসের উনুনে রান্না হতে দেখেছো, গ্যাস সিলিন্ডার থেকে পাইপে করে উনুন গ্যাসে যায়, আগুন জ্বালালে পড়ে রান্না হতে থাকলে সিলিন্ডার ক্রমশ হালকা হয়ে যায়। তাহলে এই যে সিলিন্ডার আমরা ব্যবহার করতে দেখি বাড়িতে রান্না করার, এর মধ্যে গ্যাস ভরা থাকে। কি ভরা থাকে এর মধ্যে? গ্যাস। তাহলে এই গ্যাসের সিলিন্ডারটা যখন গ্যাস থাকে তখন ভারী লাগে না? হ্যাঁ স্যার। যখন গ্যাস ভর্তি থাকে তখন একটু বেশি ভারী থাকে না গ্যাসের সিলিন্ডারটা? হ্যাঁ। তাহলে গ্যাস আছে বলেই তো গ্যাসটা বেশি ভারী লাগছে। তাহলে গ্যাসেরও ভর আছে, গ্যাসের ভর আছে। যখনই বাড়িতে যিনি গ্যাস সিলিন্ডার দেন তার ওটা আনতে কত কষ্ট হয়, কিন্তু নিয়ে যাওয়ার সময় তিনি তত সহজেই নিয়ে চলে যান। অরুণ বলল, রোজ গ্যাস পুড়ে যাচ্ছে বলে সিলিন্ডারে ভর কমছে। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে গ্যাসেরও ভর আছে। তাহলে তরলের ভর আছে, কঠিনের ভর আছে, তাহলে গ্যাসেরও ভর আছে। তাহলে সবার আমরা দেখতে পাচ্ছি ভর আছে। তাহলে আমরা কি কি দেখলাম? যে সবাই একটা করে জায়গা দখল করবে, সবার একটা করে ভর আছে, যার কিছুটা ভর আছে, যে কিছুটা জায়গা নাই, তাকে আমরা বলি পদার্থ বা ম্যাটার। এটা কথাটা মনে রেখো। যার কিছুটা ভর আছে, যা কিছুটা জায়গা নাই, তাকে বলি আমরা পদার্থ বা ম্যাটার। ম্যাটার 3 রকমের হয়, কঠিন, তরল এবং গ্যাস, 3টি পদার্থের অবস্থা। আচ্ছা, আমরা যদি বরফকে তাপ দিই তাহলে কি হবে? জল হয়ে যাবে না? জল হয়ে যাবে। জলকে যদি তাপ দিই তাহলে বাষ্প হয়ে যাবে। তাহলে বরফটা ছিল কঠিন, শক্ত, তাকে তাপ দিয়ে আমরা তরলে পরিণত করতে পারলাম। আবার তরলকে তাপ দিলে গ্যাসে পরিণত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পদার্থ 3টি অবস্থানই থাকতে পারে, কঠিন, তরল এবং গ্যাস। আমরা যদি লোহাকে তাপ দিই, লোহাটা গলে যাবে। লোহাকে আরো যদি তাপ দিই তাহলে লোহার বাষ্প তৈরি হবে না? আফতাবের বাবা মাছের ব্যবসা করে। আফতাব দেখেছে বরফের মধ্যে করে মাছ আসে। বাবা বলেছেন বরফে মাছ রাখলে সহজে নষ্ট হয় না। সিঁদুর আবার বরফের গুঁড়ো নিয়ে ঢেলা তৈরি করে, লোপালুপি করে ভালো লাগে। দুজনে একটা সমস্যা, বরফ তাড়াতাড়ি গলে জল হতে থাকে। ক্লাসে গিয়ে দুজনেই অবাক। দিদিমণি একটা কাঁচের গ্লাসে করে বরফ এনেছে, টেবিলে রাখলেন। অরুণ বলল, দিদি বরফ এনেছেন কেন? বরফ দিয়ে কি হবে? বরফ এনেছি তোমাদের দেখাবো বলে। আচ্ছা দেখো তো বরফের ওপরটা কিছু দেখতে পাচ্ছ? রুকসোনা বলল, হ্যাঁ দিদি, বরফ থেকে ধোঁয়া বেরোচ্ছে। আফতাব বলল, আমিও দেখছি, কিন্তু ও তো ধোঁয়ার
গন্ধ নেই, ওটা ধোঁয়া নয়। ঠিক ধোঁয়া বলেছো, নয়। ঠিক বলেছো আফতাব, ওটা ধোঁয়া নয়। ওটা কি আমি তোমাদের বলবো, কিন্তু সিন্ধু তুমি বলো তো গ্লাসের গায়ে আর কিছু দেখতে পাচ্ছ কি না? সিন্ধু বলল হ্যাঁ, গ্লাসের বাইরে হ্যাঁ, ফোঁটা ফোঁটা জল জমেছে। জল কোত্থেকে এলো? জল তাহলে কি কোত্থেকে গ্লাসটা এলো? ফোটো? ভেতরে আছে বরফ, ফুটো নয় গ্লাস, তাহলে বাইরে জলটা কোত্থেকে এলো? বাইরে। তা বরফ আস্তে আস্তে গলে যাচ্ছে। না, ভেতরে তো গলবে, ভেতরে তো জলটা থাকবে। বাইরে জলটা এখানে গিয়ে বড় মানে বাতাস এই গ্লাসের গায়ে ছুঁয়ে যাচ্ছে। বাতাসটা গ্লাসকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, আর বাতাসের মধ্যে জলীয় বাষ্প থাকে। বাতাসে কি থাকে? জলীয় বাষ্প। সেটা এই ঠান্ডা গ্লাসের সংস্পর্শে এসে ঠান্ডা গ্লাসে ছোঁয়া লেগে সেখানে জল হয়ে যাচ্ছে। তাহলে জলীয় বাষ্পকে যদি আমরা ঠান্ডা করি তাহলে জল হয় না? হ্যাঁ। তাহলে গ্লাসের বাইরে জলের ফোঁটাগুলো বাষ্প, হাওয়া, জলীয় বাষ্পের জল। রাজেশ বলল জলীয় কিন্তু বাষ্প। ওই ধোঁয়ার মতো জিনিসটা কি? হাওয়ায় থাকা ওই জলীয় বাষ্পই ঠান্ডা বরফের সংস্পর্শে এসে খুব ছোট ছোট জলকণা তৈরি করে। যখন কণাগুলো হাওয়ায় ভাসছে তখন তাদের গায়ে লেগে আলোর বিচ্ছুরিত ঠিকুর হচ্ছে। ওই ছোট ছোট জলকণাগুলি যেহেতু দল বেঁধে রয়েছে, তাই ওটা সাদা ধোঁয়ার মতো। শীতকালে দেখবে শীতকালে আমাদের ঠান্ডা পড়ে যায় তো, শীতকালে বাতাসের জলগুলো জমে 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 বাতাসে ভাসে। বাতাসের জলগুলো জমে জমে ভাসে, এই জন্য আমরা কুয়াশা দেখতে পাই। কি দেখতে পাই? কুয়াশা। কুয়াশাগুলো নিচেই মেঘের মতো জমে যায়, ওই জন্য আমরা নিচেই দেখতে পাই কুয়াশা। রুকসানা বলল তাহলে গ্লাস থেকে আরেকটু উঁচুতে সাদা দেখাচ্ছে না কেন? খুব ছোট ছোট জলকণা তাড়াতাড়ি উবে গিয়ে হাওয়ায় মিশে যায়, তখন আর তাদের দেখা যায় না। আচ্ছা, যদি গ্লাস শুদ্ধ বরফটা 1 ঘন্টা এখানে রেখে দিই, গ্লাসের মধ্যে কি তখনও বরফ থাকবে? সিধু বলল না না, সব জল গলে, সব বরফ গলে জলে হয়ে যাবে। তাহলে আমরা তখন যে জলটা পাবো তাকে যদি উনুনে ফোটাই তাহলে কি হবে? অরুণ বলল সাদা ধোঁয়ার মতো ভাপ বেরোবে, আর জলটা শেষ হয়ে যাবে, ভাপ বেরোলে জলটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা আজকে কি মজার জিনিস শিখছি না? তাহলে বরফ থেকে আমরা জল পাচ্ছি, জল থেকে আবার বাষ্প পাচ্ছি, বাষ্প থেকে আবার জল পাচ্ছি না? ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, বাকিদের একটু ধরি। ঠিক আছে স্যার। অরিজিৎ বলো। অরিজিৎ, অরিজিৎ। হ্যালো স্যার। এই যে জল থেকে বাষ্প হচ্ছে, আর বাষ্প থেকে আবার জল হচ্ছে। প্রথমে আমাদের যদি জল থাকে, জলটাকে যদি আমরা তাপ দিই তাহলে কি হবে? বাষ্প। বাষ্প হবে। আচ্ছা, বাষ্পকে যদি আমরা ঠান্ডা করি তাহলে কি হবে? বাষ্প ঠান্ডা হলে স্যার মেঘ। বাষ্প ঠান্ডা হলে জল হয়ে যাবে। গ্লাসের গায়ে দেখেছিলে না, গ্লাসের গায়ে বিন্দু বিন্দু জল, বাতাসের মধ্যে জলীয় বাষ্প ছিল, গরম বাতাস ছিল। এই বাতাসটা ঠান্ডা গ্লাসের সংস্পর্শে এসে সেই জলীয় বাষ্পটা ঠান্ডা হয়ে গিয়ে কি হলো? জল হলো না? বাষ্প তাপ যদি ছেড়ে দেয় তাহলে জল হয়ে যাবে। তাহলে বাষ্প থেকে যদি তাপ আমরা শুষে নিই তাহলে কি হবে? জল হবে। আচ্ছা, বরফকে যদি আমরা তাপ দিই তাহলে কি হবে? তাহলে বরফ জল হয়ে যাবে। তাহলে জল যখন কঠিন হয় তখন আমরা কি বলি? তখন বস্তু। তখন বরফ বলি। বরফ। আচ্ছা, বরফ যখন গলে যায় তখন আমরা কি বলি? জল। আর জল যখন বাতাসে মিশে থাকে তখন আমরা কি বলি? বাষ্প। বাষ্প। তাহলে আমরা জলের 3টি রূপ দেখতে পাচ্ছি না? হ্যাঁ। সব জিনিসের 3টি রূপ থাকে, সব জিনিসের 3টি রূপ থাকে। তোমাকে যদি প্রচুর তাপ দিই তুমি বাষ্প হয়ে যাবে, তোমাকে যদি একদম ঠান্ডা করে দিই তাহলে তুমি জমে কাঠের মতো শক্ত হয়ে যাবে। বুঝেছো? হ্যাঁ স্যার। তাহলে যে কোনো পদার্থের কটা রূপ? 3টে। এটাকে বলা হয় অবস্থা। 3টি অবস্থায় থাকতে পারে। রোদ্দুরে যখন ভিজে গামছা রাখা হয়, গামছা শুকিয়ে যায়, জলটা কোথায় যায়? আর জলটা বাষ্প হয়। হ্যাঁ, শীতকালে ঘাসে যে শিশির জমে থাকে সেটা কোত্থেকে আসে? আর সেটা আকাশ। না,
আকাশে বাতাসে, শোনো, এই এই হচ্ছে ঘাস। তো ঠান্ডা, তো খুব ঠান্ডা জায়গা, তো ঠান্ডা হয়ে গেছে, এই পাতাটা ঠান্ডা হয়ে গেছে ঘাসের। এবার এখান দিয়ে বাতাসটা বয়ে বয়ে যাচ্ছে, আর এই বাতাসের মধ্যে যে জল কণাগুলো ছিল, জলীয় বাষ্প ছিল, সেগুলো এই শিশিরে এই এই পাতাতে লেগে গিয়ে পাতার সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা হয়ে গিয়ে ওখানে জলে পরিণত হচ্ছে। বাষ্পকে ঠান্ডা করে আমরা কি পেলাম? জল পেলাম না? হ্যাঁ তাহলে ওই জলটা আসলে বাতাসের বাষ্প। বাতাসের জলীয় বাষ্পটা ঘাসের সংস্পর্শে এসে ঠান্ডা হয়ে গিয়ে বিন্দু বিন্দু শিশির জমে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। জল ছাড়া আর কি কি জিনিস ঠান্ডা করলে জমে যেতে পারে? হ্যাঁ স্যার, জল জমে যায় না? দুধ। হ্যাঁ স্যার, দুধ জমে যায়। শীতকালে নারকেল তেল। তেলের শিশি। শীতকালে নারকেল তেল জমে যায় না? শক্ত হয়ে যায় না জমে? হ্যাঁ দেখেছো না দেখোনি? হ্যাঁ স্যার, দেখেছি। শীতকালে নারকেল তেল জমে যায়, তখন কি করতে হয়? আঙুল ঢুকিয়ে বার করতে হয়। সুতির জামা কাপড় ইস্ত্রি করার সময় কাপড়ের একটু জল ছিটিয়ে রাখা হয়। এবারে ওই অল্প ভিজে কাপড়ে গরম ইস্ত্রি ঘষলে কি দেখা যাবে? সাদা ধোঁয়ার মতো বাষ্প উঠছে দেখা যাবে। কি দেখা যাবে? বাষ্প ওঠা দেখা যাবে। তাহলে প্রকৃতিতে জলের অবস্থার পরিবর্তন, সূর্যের তাপে সমুদ্র, নদী, পুকুর থেকে জল বাষ্প হয়। তাহলে আমাদের এই যে সমুদ্র আছে, নদী আছে, মাঠ আছে, এখান থেকে সূর্যের তাপে জল কি হয়? বাষ্প হয়ে আকাশে উড়ে। এখান থেকে আস্তে 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 বাষ্প হয়ে আকাশে উড়ে যায়। এবার ওপরটাই ঠান্ডা থাকে, তো পৃথিবীর ওপরে অনেক উঁচুতে বাতাসটা ঠান্ডা থাকে, তখন সেখানে গিয়ে কি হয়? বিন্দু বিন্দু জলকণা হয়। তখন তাকে আমরা কি বলি? মেঘ বলি না? উঁচুতে গিয়ে ঠান্ডা হয়, তখন এই বাষ্পটাকে আমরা মেঘ বলি। হ্যাঁ, বাতাসে জলীয় বাষ্প মিশে থাকে, থেকে উঁচুতে ওঠে এবং ঠান্ডা হয়। ঠান্ডা হতে হতে একসময় ছোট ছোট জলের ফোঁটা সৃষ্টি করে। এই জলের ফোঁটা দিয়েই মেঘ তৈরি হয়। কখনো কখনো সেই জল আবার ঠান্ডা হয়ে বরফের টুকরোতে পরিণত হয়। কালবৈশাখী ঝড়ের সময় ওই জন্য টপার টপ শিল পড়ে। কি পড়ে? শিল। তাহলে এই যে ঠান্ডা হয়ে গেল, এখানে জল হলো, এই মেঘটা যদি আরো উপরে যায়, আরো ঠান্ডা, তাহলে এখানে কি বরফ হয়ে যাবে না? এই বরফগুলো যখন মধ্যাকর্ষণ পৃথিবীর টানে পড়বে, টাই টাই করে টাকলা ফেটে যাবে। মাথা ফেটে যাবে না? হ্যাঁ স্যার। তাহলে শিলটা কোথা থেকে এলো? তাহলে শিলটা স্যার জলীয় বাষ্পের জল থেকে। বাষ্পের জল থেকে। হ্যাঁ, জলীয় বাষ্পের জল থেকে। কত কি মিশে আছে। রোজকার জীবনে আমরা অনেক সময় নানা রকম জিনিস মিশে থাকতে দেখি। যেমন ধরো চাল আর কাঁকর মিশে থাকে, জলে নুন চিনি গুলে দিলে মিশে যায়। তোমরা দেখেছো মুড়ির গুঁড়ো মিশে থাকে, বালি সিমেন্ট আর জল দিয়ে মাখা হয়। একের বেশি নানা রকম জিনিস মিশে গেলে তাকে আমরা বলি মিশ্রণ। তাহলে মিশ্রণটাকে বলে একাধিক জিনিস যখন মিশে থাকে মিশ্রণ বলে। মিশে থাকলে তাকে বলা হয় মিশ্রণ। অনেক সময় আবার মিশ্রণ থেকে উপাদানগুলোকে আলাদা করা দরকার। যেমন চাল থেকে কাঁকর আলাদা করতে হয়, তাই না? চিনি থেকে লবণ আলাদা করতে পারবো। চিনি আর লবণ মিশে গেলে কি করব? চিনি আর লবণ আলাদা করা যাবে না। কিন্তু চিনি আর বালি যদি হয়, একসঙ্গে মিশে যায়, তাহলে আলাদা করা যাবে। করা যাবে? চিনি আর বালি যদি একসঙ্গে মিশে যায় তাহলে না করা যাবে। একটা গ্লাস নেব, এই গ্লাসে চিনি বালিটাকে দিয়ে দেব। কিছুক্ষণ পরে বালি গলে যাবে না? চিনি গলে যাবে। গলে যাবে না? চিনি গলে যাবে কিন্তু বালি গলবে না। বালি গলবে না। তখন আমরা ছাকনা দিয়ে ছেঁকে নেব। তাহলে ছাকনায় কি পাবো? বালি পাবো। আর জলের সঙ্গে মিশে কি থাকবে? চিনি থাকবে না? চিনি থাকবে। এবার জলটাকে আমরা যদি তাপ দিই, জলটাকে যদি গরম করি, তাহলে জলটা উড়ে যাবে বাষ্প হয়ে, আর চিনিটা এখানে জমে থাকবে। হবে না? হ্যাঁ স্যার। পদ্ধতিটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। জল আর চিনি আর বালিটাকে মেশানো অবস্থায় জলে দিয়ে দেব। জলটাকে আস্তে আস্তে গরম করব। জলটাকে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে আমি বালিটাকে আলাদা করে নিলাম।
এবার জলটাকে যদি গরম করি তাহলে জলটা উড়ে যাবে আর চিনিটা পড়ে থাকবে গ্লাসে। হাতে করে আলাদা করা যায়, তোমরা চাল থেকে কাঁকর হাতে করে আলাদা করেছো। রেশমা বলল হ্যাঁ দিদি, কুলোয় নিয়ে ঝেড়ে চাল থেকে কাঁকরগুলো বেছে ফেলে দিই। ঠিক বলেছো, এভাবে আলাদা করা কখন সম্ভব জানো? যদি প্রত্যেকটা জিনিস খালি চোখে দেখা যায়। বড় বড় জিনিস হলে এটাকে আলাদা করা যাবে। হাওয়ার সাহায্যে আলাদা করা যায়, দেখেছো? তুষকে আলাদা করি, ধানের খোসাটাকে আমরা হাওয়াতে দিই, ধানটা কাছে পড়ে আর হালকা বলে তুষটা দূরে পড়ে, তাই না? হ্যাঁ স্যার, তার মানে বাতাসে যেই জিনিস হালকা সেই জিনিস উড়ে গিয়ে দূরে পড়ে, আর যেই জিনিসটা ভারী সেই জিনিসটা ওই জায়গাটাই পড়ে। অরুণ বলল আমি দেখেছি দিদি, মাঠে গিয়ে যেখানে হাওয়া দিচ্ছে সেখানে দাঁড়াতে হবে, তারপর তুষশুদ্ধ ধান হাওয়ায় ভাসিয়ে দিতে হবে, দিতে থাকলে আলাদা হয়ে যাবে। হ্যাঁ, ধানের চেয়ে তুষ হালকা, তাই হাওয়াটা তুষে ভেসে গিয়ে দূরে পড়ে, আর ধানটা কাছে পড়ে, তাহলে ধানটার তুষটা আলাদা হয়ে গেল। এখানে তুষ পড়ছে, এখানে ধান পড়ছে। দিদিমণি এবার একটা ছাঁকুনি তুলে দেখলেন, এটা দিয়ে কি করা যায় বলো তো? ছাঁকনি দিয়ে কি করা যায়? শুধু বলে চা ছাঁকা যায়, দুধ ছাঁকা যায়, দুধে কোনো জনই নোংরা থাকে তাহলে সেটা ছেঁকে ফেলা যায়, ফুটো দিয়ে চা বেরিয়ে যায়, পাতাগুলো আটকে থাকে। আচ্ছা, মুড়ি থেকে মুড়ির গুঁড়ো কি করে আলাদা করি আমরা? আলাদা করতে চাইলে কি করতে হবে? ছাঁকনি দিতে হবে। তাহলে আফতাব বলল ছাঁকনির ফুটোগুলো বড্ড ছোট, মুড়ির গুঁড়োগুলো আটকে যায়। রুকসানা বলল একটা চালুনি আনলেই হয়ে যাবে, চালুনিতে ঝাললেই গুঁড়ো চালুনি দিয়ে ফুটো দিয়ে বেরিয়ে যাবে। তাহলে মুড়ি চালা চালুনিটার ফাঁকগুলো একটু বেশি থাকে না, বড় বড় থাকে? হ্যাঁ স্যার। মুড়ি চালার যে চালুনি সেটার ফাঁকটা গুলো বড় থাকে, একটু ফাঁক ফাঁক থাকে, মুড়ি পড়বে না কিন্তু ধুলোটা পড়ে যাবে। তাহলে আমরা বুঝলাম যে ছাঁকুনি আর চালুনির কাজ একই, দুটো ক্ষেত্রে একই নীতি, আলাদা কাজ করার কাজটা আলাদা। মানে কোনোটা বড় জিনিসকে ছাঁকার জন্য আমরা চালুনি ব্যবহার করি, আর ছোট জিনিসকে ছাঁকানোর জন্য আমরা ছাঁকুনি ব্যবহার করি। এক গ্লাস জলে 1 চামচ নুন গুলে দেওয়া হলো, এই নুন জল থেকে ছাঁকনি দিয়ে কি জল আর নুন আলাদা করা যাবে? জলে নুন দিয়ে দিয়েছি, এবার জল থেকে নুনটা আলাদা করতে হবে। পারবে? পারবে? না না স্যার, না পারবো আমরা। এখানে যদি তাপ দেই জলটা উড়ে যাবে আর নুনটা থেকে যাবে, থাকবে না? আরে জানি না, থাকবে না। থাকবে, গরম করে দেখবে থাকবে। দিদিমণি রাজেশকে বললেন তোমার মা কি করে চাল ধুয়ে নুন দেন? রাজেশ বলল চালটা নিয়ে একটু জল দিয়ে হাতে করে নাড়িয়ে নেয়, তারপর ওপরে জলটা ফেলে ঢেলে দেয়। হ্যাঁ ঠিকই বলেছো, এতে হালকা ধুলো জলের সঙ্গে বেরিয়ে যায়, চালের দানা ভারী বলে তলায় থিতিয়ে পড়ে। নদীর জলে ভাসমান সূক্ষ্ম বালি থিতিয়ে পড়ে নদীর ক্রমশ বুঝে যাচ্ছে। এইটা হচ্ছে নদী। নদীর জলে নদী আসছে, নদীর জল আসছে, এই জলের সঙ্গে ছোট ছোট বালি আসছে, এই বালিগুলো নদীর মধ্যে পড়ে যাচ্ছে, যার ফলে নদী আস্তে আস্তে বুঝে যাচ্ছে, নদীর গভীরতা কমে যাচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। বন্যার পরে যে পলি থিতিয়ে পড়ে সেই পলিমাটি চাষের পক্ষে খুব ভালো। তাহলে চারিদিকে যখন জল উঠে যায়, এবার জল উঠে গেলে দেখবে পলি পড়ে গেছে, এই পলিটা কিন্তু চাষের পক্ষে অতিরিক্ত ভালো, খুব ভালো। মিশ্রণ থেকে বাষ্প করে তরলকে সরিয়ে ফেলা, যদি কোনো মিশ্রণ থাকে সেখান থেকে বাষ্প করে সেখান থেকে জলটাকে বা তরলটাকে উড়িয়ে যাওয়া যায়, সরিয়ে ফেলা যায়। দিদিমণি এসে তরুণকে ডেকে বললেন তুমি এই বাটিতে একটু জল ঢালো, এতে 2 চামচ নুন চামচের সাহায্যে গুলে দাও। এটা কি তৈরি হলো? অরুণ বলল নুন জল। এই নুন জলটা যদি একটি থালায় রেখে দুপুরে রোদে রেখে দিই, 2 দিন পরে কি দেখতে পাবো? রাজেশ বলল আমি বলবো দিদি জলটা উড়ে যাবে, নুনটা পড়ে থাকবে। বুঝতে পারলে নুনটা আলাদা করা যায়? হ্যাঁ স্যার। এইভাবে তুমিও করতে পারো ছোট ছোট বাটিতে পরীক্ষা। তুমি কি করে জানলে? রাজেশ বলল আমরা দীঘায় বেড়াতে গেছিলাম, সেখানে সমুদ্রের জলে ভেজা কালো প্যান্টটা কেচে রোদে রেখেছিলাম, প্যান্টটা শুকনোর পরে তাতে সাদা সাদা লবণের দাগ
সাদা সাদা কেমন দাগ হয়ে গেছিল, মা বলছে ওটা সমুদ্রের জলের নুন। তাহলে বুঝতে পারলে নুনটা কি করে আলাদা করবে জল থেকে? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ স্যার। সমাদর্শী, সমাদর্শী, হ্যালো স্যার। নুন জল থেকে নুনটা আলাদা করতে পারবে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, কি করে বুঝলে যে ওটা নুন, বালি নয়? রাজেশ বলল ওটা যে জলে গুলে যায়, বালি তো জলে গলে না, তাহলে নুন জলে গলে, বালি জলে গলে না। গলে না। আফতাব বলল আফতাবও দিদি, বলল দিদি তাহলে সমুদ্রের জল থেকে কি নতুন তৈরি করা নুন তৈরি করা যাবে? যাবে? হ্যাঁ, সমুদ্রের জল থেকেই নুন হয়। আমরা যে নুনটা খাই কোথা থেকে হয়? সমুদ্রের জল থেকে। তুমি দেখেছো, ভিডিও দেখেছো কি করে নুন তৈরি হয়? না স্যার। সমুদ্রে আমরা যেমন মাটিতে ধান চাষ করি, সেরকম সমুদ্রে এরকম জমির আল বেঁধে দেওয়া হয়। এবার এখানে নোনা জলটা ঢোকে, তারপরে এই নোনা জলটার ওপরে কয়েকদিন থাকে এখানে, এই নোনা জলটার ওপরটা একটা আস্তরণ পড়ে যায়, একটা হালকা সাদা রঙের আস্তরণ পড়ে যায়। এটাকে চাষিরা কোদাল দিয়ে এক জায়গায় জড়ো করে, এক জায়গায় জড়ো করা এইটাকে নিয়ে চলে যায় ফ্যাক্টরিতে। এইটা থেকে যত রকমের নোংরা আছে জল দিয়ে আলাদা করে দেয়, ওটা থেকে সুন্দর পরিশুদ্ধ নুন তৈরি হয়। সমুদ্র জল থেকে এইভাবে নুন তৈরি করা কত সোজা। একসময় ভারতে এভাবে নুন তৈরি করতো লোকেরা, পরে ব্রিটিশ শাসকরা নুন তৈরি করতে বাধা দিয়েছিল। নানা নুনের উপর চড়া কর বসিয়ে দিয়েছিল। নুন সমস্ত মানুষ ব্যবহার করেন, নুনে কর বসালে সবার অসুবিধা হবে, তাই ব্রিটিশ বিরোধী আন্দোলনে লবণ কর না দেওয়ার ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী। তাহলে সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন মহাত্মা গান্ধী, সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন। তার নেতৃত্বে সমুদ্রের জল থেকে নুন তৈরি করেছিলেন সাধারণ মানুষ। তাহলে আমরা সমুদ্রের জল থেকে নুন তৈরি করতে পারবো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমরা সমুদ্রের জলটাকে যদি, তাহলে তুমি ধরো সমুদ্রের দীঘায় বেড়াতে গেলে, এক বোতল জল নিয়ে এলে, সেটা থেকে নুন বার করতে পারবে? হ্যাঁ স্যার। কি করবে? তাকে গরম করব, তারপর গরম করার তার দরকার নেই, নিচে সেই জলটাকে আমরা একটা থালার মধ্যে ঢেলে দেব। থালার মধ্যে ঢেলে দিয়ে দু একদিন রাখবো রোদে, তাহলে দেখবো রোদের তাপে এই জলটা বাষ্প হয়ে গেছে আর নুনটা থালার মধ্যে থিতিয়ে পড়েছে। দেখা যাবে না? হ্যাঁ স্যার, দেখা যাবে। আচ্ছা, পড়াশোনা বুঝতে পারছো না, পারছো না? পাচ্ছি স্যার। ঠিক আছে, কোশ্চেন করবো তখন ধরবো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। টাটা। হ্যাঁ, বর্ষা বলো। বর্ষা, আজকের পড়া বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, পেরেছি। কোনো অসুবিধা আছে? না স্যার। পদার্থ কাকে বলে? কি? পদার্থ। পদার্থ? স্যার পদার্থ শুনেছি, পদার্থ কাকে বলে? মাটি। বলো। পদার্থ ক রকমের হয়? কোনো বস্তু বা কোনো জিনিস যা দিয়ে গঠিত হয় তাকে বলা হয় পদার্থ। এই পদার্থ তিনটি রূপে থাকতে পারে। আচ্ছা। কঠিন, তিনটি রূপে থাকতে পারে, কঠিন, তরল আর গ্যাস। তরল, গ্যাস। আচ্ছা আচ্ছা, পদার্থ। কঠিন জলকে আমরা কি বলি? কঠিন জলকে যার এই যেমন কঠিন জলকে আমরা বলি বরফ। কঠিন জল যখন হয়ে যায় কঠিন, তখন হলো বরফ। আর তরল জলকে আমরা বলি জল, আর গ্যাসীয় জলকে আমরা বলি বাষ্প।
বাষ্প। আচ্ছা, তাহলে জল থেকে নুন আলাদা করতে পারবে? হ্যাঁ স্যার পারবো। জল থেকে চিনি আলাদা করতে পারবে? জল থেকে চিনি না গলে যাবে। ও না স্যার। কেন? এক গ্লাস জলে আমি 4 চামচ চিনি দিয়ে দিলাম, চিনিটা কিছুক্ষণ পর গুলে যাবে না? হ্যাঁ স্যার জল তো গোলা। চিনিটা জলে গুলে যাবে। এবার আমরা ওই জলটাকে যদি একটা বড় থালায় করে রোদে রেখে দিই, কি হবে? জলটা বাষ্প হয়ে যাবে আর চিনিটা পড়ে থাকবে। হ্যাঁ যেমন করে লবণ আলাদা করলাম সেরকম ভাবে। ঠিক আছে, আজকে আর নয়, পরে আবার হবে। হ্যাঁ ঠিক আছে। শিবম, বুঝতে পেরেছো আজকের পড়াগুলো? শিবম, 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 হ্যাঁ উমেশ আলমা, উমেশ আলমা, উমেশ আলমা, হ্যাঁ স্যার। কয়েকটা গ্যাসের নাম বলো তো। অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। বাহ। কয়েকটা তরলের নাম বলো তো। তেল, জল, শরবত, দুধ, পানি। হ্যাঁ এগুলো সবই তরল। ঠিক। পদার্থ কাকে বলে জানো? কাকে বলে? ইট, বালি, সিমেন্ট এদেরকে পদার্থ বলে। যা দিয়ে বস্তু গঠিত হয়, জিনিসটা যা দিয়ে গঠিত হয় তাকে বলে পদার্থ। বুঝলে? লোহার পেরেক একটা পদার্থ, লোহার পেরেকটা হলো একটা বস্তু, লোহাটা হলো ওই বস্তুটা তৈরি হয়েছে লোহা দিয়ে, তাই লোহাটা হলো পদার্থ। ঠিক আছে, আজকে আমরা তাহলে এত দূরই দেখলাম, পরের দিন আরো অনেক বেশি আলোচনা হবে। ঠিক আছে, গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। হ্যাঁ শিফা, শিফা, হ্যাঁ স্যার। পদার্থ কটা অবস্থায় থাকতে পারে? পদার্থ 3 অবস্থায়। কি কি? কঠিন, তরল, গ্যাসীয়, 3টি অবস্থায় থাকতে পারে। কঠিন, তরল এবং গ্যাসীয়, এই 3টি অবস্থায় থাকতে পারে, তাই না বলো? হ্যাঁ। আচ্ছা, লবণ থেকে জল আলাদা করতে পারবে? হ্যাঁ। আচ্ছা ধরো একটা গ্লাসে জলের মধ্যে তুমি লবণ দিতে গিয়ে বালি দিয়ে দিয়েছো। হ্যাঁ। তার সঙ্গে এবার লবণও দিয়ে দিয়েছো, এটাকে আলাদা করতে পারবে? লবণ, জল, বালি। কি করবে? প্রথমে আমি জল নেবো, তারপরে বালি আর নুন দেবো, তারপরে কিছুদিন রোদে দেবো, ছিটিয়ে থাকবে নুন বালি একসাথে। নুন আর বালিটা কি করে আলাদা করবা? হলো না, আমি বলছি দেখো। লবণ আর বালিটাকে ভালো করে চামচা দিয়ে গুলে দেবো, গুলে দিলে লবণটা পুরোপুরি গুলে যাবে, আর বালিটা কি হবে? বালিটা জলের সঙ্গে দ্রাব্য অবস্থায় থাকবে। এবার আমি একটা ছাঁকনি দিয়ে, সরু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, বা যদি জলটাকে না নড়ায় তাহলে দেখা যাবে বালিটা নিচে দিকে জমা হয়েছে। আস্তে করে জলটা আমি ঢেলে নিলে সেই জলের মধ্যে চিনি আর জল চলে আসবে, তাই তো? হ্যাঁ। লবণ জল চলে আসবে। এবার আমি রোদে রেখে দিলে জলটা উড়ে যাবে আর লবণটা আমি পেয়ে যাব।
ছেঁকে বা থিতিয়ে পড়তে দিলে বালি আলাদা হবে, আর বাষ্পীভবন করলে চিনি বা লবণটা আলাদা হবে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, আজকে আর পড়ছি না, পরের দিন আবার হবে। হ্যাঁ, ঠিক আছে স্যার, গুড নাইট। ওকে, গুড। আদিত্য, আদিত্য শুনতে পাচ্ছ আমার কথা? আদিত্য, হ্যাঁ স্যার। পড়া বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কোনো অসুবিধা আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, পরের দিন ধরবো। হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট স্যার। ওকে। রাকিব, 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 শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো স্যার। পড়া বোঝা গেছে আজকে? হ্যাঁ। তাহলে তুমি বলো তো, ধান থেকে পাতানটা কি করে আলাদা করবে? ধান থেকে পাতান? হুম পাতান মানে কি? পাতান মানে চিটে ধান, মানে যেটাতে ধান হয়েছে কিন্তু ধানের ভেতর ফলটা হয়নি, চাল নেই, হালকা হয় ওটা। চিটে ধান যাকে বলা হয়, চিটে ধান তাকে বলা হয় পাতান, চিটে ধানকে বলা হয় পাতান। তাহলে একটা হাওয়া, এখানে ধরো হাওয়া, ফ্যান বা হাওয়া আছে, এখানে আমরা দূর থেকে হাওয়ার মধ্যে ধান আর পাতানটাকে ছেড়ে দেবো, তাহলে ধানটা ভারী নিচের দিকে বসে যাবে, আর পাতানটা হাওয়ায় উড়ে গিয়ে দূরে পড়বে। তাহলে এই জায়গায় ধানের স্তূপ পেয়ে গেলাম, এই জায়গায় পাতান পেয়ে গেলাম, আলাদা হয়ে গেল না? হ্যাঁ স্যার। এইভাবে আমরা আলাদা। পরের দিন অনেক বেশি পড়া হবে, ঠিক আছে? আজকে শেষ করছি, টাটা, বাই বাই, গুড নাইট।